সকালবেলা ঈশা ঘুম থেকে উঠে যায়। সারা রাত দু চোখে ঘুম ছিল না তার। ভোর হতেই চোখের পাতা জোড়া এক হয়ে যায়। কখন যে সে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে তা মনে নেই। নিজের বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ঈশা। অফিসে যেতে হবে তাকে। যদিও ঈশার ইচ্ছে নেই অয়নের সামনে গিয়ে নির্লজ্জের মতো কাজ করতে, তবে কি করা যাবে। তার বাবার অপারেশনের সময় অনেক টাকা যে ঋণ করে ফেলেছে ঈশা, তা পরিশোধ করতে হলে এই চাকরিটা করা প্রয়োজন। ঈশা ফ্রেশ হয়ে এসে তৈরি হচ্ছে। একটু অদ্ভুত লাগছে আজকে সকালটা। মানে অদ্ভুত লাগার যথেষ্ট কারণও আছে। প্রতিদিন সকালে তো কেউ না কেউ ডেকে তুলতো তাকে, কিন্তু আজ কেউ তাকে ডেকে তুলল না। এই বিষয়টি একটু হলেও অবাক করে ঈশাকে। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে ঈশা। নাস্তা করতে খাবার টেবিলে আসতেই ঈশা দেখতে পেল তার মা খাবার তৈরি করছে। ঈশা তার মাকে উদ্দেশ্য করে বেশ কোমল কণ্ঠে বলে উঠল, মা অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, কখন খাবার দিবে? ঈশা পিছন থেকে তার মাকে উদ্দেশ্য করে বলে কথাটা। ঈশার মা তার কথা শুনতেই পিছন ফিরে তাকালো। ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলেন, রেডি হয়েছে কেন? কোথায় যাচ্ছিস? ও মা, জানো না কেন রেডি হয়েছি? আজ তো অফিস আছে, তাই না? সো অফিসে যাব। তাড়াতাড়ি খাবার দাও তো মা, পেটের মধ্যে আগুন জ্বলছে। ঈশার দিকে একটু রাগী দৃষ্টি ফেলে রেহেলা বেগম। ঈশা কিছু বুঝতে পারছেন উনি রেগে যাচ্ছেন কেন। ঈশা কিছু বলার আগেই তার মা তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এতটা অপমান যে তোকে করেছে তার কাছে আবারও যাচ্ছিস? লজ্জাবোধ নাই নাকি তোর? ঈশা একটু হেসে তার মায়ের দিকে তাকিয়ে জবাব দিল, মা, লজ্জাবোধ অবশ্যই আছে, কিন্তু আমি যে অয়নের কাছে ঋণী, ওর ঋণ শোধ করতে হবে আমায়। আমি চাই না কারোর দানের টাকায় আমার বাবা বেঁচে থাকুক। আমি চাই আমার বাবা সবার সামনে মাথা উঁচু করে বাঁচুক। আমাদের হয়তো মা ও অয়ন চৌধুরীর মতো টাকা নেই, আর না আছে তার মতো রাজার হালে চলার মতো ক্ষমতা, কিন্তু মা একটা জিনিস ঠিক আছে আমাদের, তা হলো নিজের উপর সম্মান। নিজের আত্মসম্মান কখনো আমরা বিসর্জন দেইনি, আর না দিব কখনো। ঈশার কথা শুনে রেহেলা বেগম বেশ নিশ্চুপ হয়ে যায়। ঈশার কথাগুলো সত্যি, এই কথাগুলো অযৌক্তিক নয়। রেহেলা বেগম একটু নরম কণ্ঠে বলল, তবে কি যাবি সেখানে? হ্যাঁ মা, যাব। আমাকে অয়নের ঋণ শোধ করতে হবে। যদি অয়ন তোকে আবার কথা শোনায়, আবার তোকে যদি বাজে বাজে কথা বলে, তখন কি করবি? জানি মা, অয়ন অপমান ছাড়া আর কিচ্ছু করতে পারে না, আর আমি ওর অপমানের জবাব সময় মতো দিব। আপাতত মুখ বুজে সহ্য করাটাই উত্তম। ঈশা নাস্তা করে নিজের বাসা থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অয়ন অফিসে আসার জন্য কিছুক্ষণ আগেই বাসা থেকে বেরিয়েছে। অয়ন গাড়ি নিয়ে ড্রাইভ করছে। অয়ন নিজে নিজে ভাবছে, আচ্ছা, আজ কি ঈশা অফিসে আসবে? কাল ওকে অনেক অপমান করেছি আমি, একটিবারও ওর কথা ভেবে দেখিনি। দেখা যাক আসে কি আসে না। তবে যদি না আসে তাহলে আমি কোনো জোর করব না ওকে, নিজের মতো থাকতে দিব ঈশাকে। অয়ন ঈশার কথা ভাবতেই হঠাৎ করে সজোরে ব্রেক করল নিজের গাড়ি। হঠাৎ এত জোরে ব্রেক করার জন্য অয়ন সামনের দিকে ঝুঁকে যায়। অয়ন মাথাটা তুলেই ভীষণ অবাক হয়ে যায়। এ কি দেখছে সে? রিহান আর অনু একসাথে কোথায় যাচ্ছে? অনুর হাতে লাল গোলাপ, রিহান অনুর বাহু জোড়া ধরে হাঁটছে। মানে কি এসবের? এই ছেলে আজ ঈশা, কাল অনু, এরপর অন্য কেউ। ছি ছি ছি, আমি তো ভাবতাম এইসব শুধুমাত্র মেয়েরা করে, এখন দেখছি আমি ভুল। কিছু কিছু ছেলেরাও কম যায় না। অয়ন গাড়ি থেকে ধুম করে নেমে পড়ল। প্রচণ্ড রাগ হচ্ছে নিভানের উপর। ঈশাকে ছেড়ে এখন অন্য কাউকে কি করে আপন করতে পারল সে? ঈশা তো ওকে ভালোবাসে, তবে কেন ঈশাকে ছেড়ে দিল? কথাটা ভাবতেই অয়ন এগিয়ে যায় রিহানের দিকে। রিহানকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে অয়ন। ধাক্কার তাল সামলাতে না পেরে কিছুটা সামনের দিকে এগিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে রিয়ান। অয়নের এমন ব্যবহারের কারণ কেউ বুঝতে পারে না। অয়ন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়ানের দিকে। রিয়ান অয়নকে রাগী লুকিয়ে দেখে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, স্যার, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি কি কিছু করেছি? মাটি থেকে তোলার জন্য রিহানের দিকে হাত বাড়িয়ে দিতেই অনু চিৎকার করে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইসব কি হচ্ছে? অয়ন স্যার, আপনি রিহানের গায়ে হাত তুলছেন কেন? কি করেছে রিহান? অনুর কথায় কর্ণপাত না করে রিহানকে মাটি থেকে তুলল। এক হাতে রিহানের শাড়ির কলার শক্ত করে চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকালো অনুর দিকে। রাগী কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বলল অয়ন, তুমি জানো না এই রাস্কেলটা, এটা বাজে ছেলে, ওর অনেক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে। ও
ও মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের জীবনটা নষ্ট করে দেয়। ও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। অয়নের কথা শুনে অনু হতবাক হয়ে যায়। রিহানও বেশ চমকে ওঠে অয়নের কথায়। কৌতূহলী কণ্ঠে রিহান জিজ্ঞাসা করে অয়নকে, স্যার, আমি অনেক মেয়ের সাথে সম্পর্ক রাখছি। মানে বুঝলাম না, এই সব কি বলছেন আপনি? কিছু খেয়ে এসেছেন নাকি? পাগলের মতো যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। রিহানের কথাগুলো শুনে অয়ন রাগে ফেটে পড়ে। রিহানের গালে বেশ কষিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দেয় অয়ন। রাগে গজগজ করতে করতে অয়ন বলতে লাগলো, আমি কি বলছি তা বুঝতে পারছিস না তুই? আমি পাগল হয়ে গেছি, তাই না? ঈশার সাথে প্রতারণা করিসনি তুই। আমি নিজের চোখে দেখেছি হাসপাতালের সামনে তোদের একে অন্যকে আলিঙ্গন করার দৃশ্য। এরপরেও বলবি তোদের মাঝে কোনো সম্পর্ক নেই? অয়নের কথা শুনে অনু আর রিহানের মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। দুজন দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। অয়নের কোনো ভিত্তি নেই এমন প্রশ্ন শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক। অনু রিহানের দিকে এগিয়ে এসে অয়নের হাত থেকে একটানে রিহানকে ছাড়িয়ে নিল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। অনু অয়নকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলল, এতদিন ভেবেছি আপনার মতো মহান একজন মানুষ সত্যি এই দুনিয়ায় দুটো নেই। আপনাকে বেশ শ্রদ্ধাও করতাম। ঈশার সাথে আপনি যা যা করেছেন তারপরও আমি আপনাকে সম্মানের চোখে দেখে এসেছি। তবে রিহান আর ঈশাকে নিয়ে আপনি যে ধারণাটা নিজের মধ্যে ধারণ করে আসছেন সেটা শোনার পর আপনাকে যে কি বলবো বা বলা উচিত সত্যি ভেবে পাচ্ছি না আমি। মানে যা বলতে চাও পরিষ্কার করে বলো অনু। কি পরিষ্কার করে বলবো আমি? কি শুনতে চান রিহান আর ঈশার মধ্যে কি সম্পর্ক আছে? নাকি শুনতে চান ওই দিন হাসপাতালে রিহান কাকে জড়িয়ে ধরেছিল? আমার পরিষ্কার কথা আপনার এই অপরিষ্কার মাথায় ঢুকবে বলে আমার মনে হয় না। ঈশার মতো একটা মেয়েকে যে লোক রাস্তায় নামাতে পারে তাকে পরিষ্কার করে বলার মতো কোনো কথাই আমার জানা নেই। অয়ন পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি বলছে অনু? তার মানে কি ঈশাকে আমি ভুল বুঝে এত অপমান করেছি? অয়ন নিজে বিচলিত না হয়ে একদম শান্ত গলায় অনুকে উদ্দেশ্য করে বলছে, ঈশা কি তা আমার জানা আছে, আর রিহান যে কেমন ছেলে তাও জানি। হাসপাতালের সামনের দৃশ্যটা এখনো আমার চোখের সামনে ভাসছে। মানে ও আপনি এখনো সেই নিজের চিন্তায় আটকে আছেন? আরে শুনুন মিস্টার অয়ন চৌধুরী, ঈশার মতো মেয়ে কোটিতে একটা খুঁজে পাওয়া যায়। কোন দিক থেকে ওকে ছোট করবেন আপনি? ও সরাসরি কথা বলে। রিহানের সাথে ওর ভাই বোনের সম্পর্কটাকে আপনি বলতেও লজ্জা করে। আর হসপিটালের সামনে ঈশা নয়, আমাকে জড়িয়ে ধরেছিল রিহান। কি দেখে যে আমাকে ঈশা ভেবেছেন আমার জানার নেই। ওই দিন আপনার উচিত ছিল সামনে থেকে দেখে আসা আসল মানুষটাকে, কিন্তু আপনি তো। অনুকে কিছু বলতে দিল না অয়ন। অয়ন অনুকে থামিয়ে বলছে, অনু প্লিজ থামো একটু, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি সত্যিই ভুল বুঝেছিলাম তোমাদের। রিহান, আই এম সরি, ক্ষমা করে দাও আমায়। রিহান অয়নের হাতছোড়া ধরে আলতো করে বলতে লাগলো, আরে স্যার, এই সব কি বলছেন? আমি আপনাকে নিয়ে কোনো অভিযোগ করছি না। আমার কোনো অভিযোগ নেই। প্লিজ ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আসছি আমি। অয়ন রিহান অনুর থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ কেন জানি হাত দুটো বেশ ভারী লাগছে। মনে হচ্ছে ড্রাইভ করার মতো শক্তি আমার হাতে নেই। চোখ দিয়ে এক ফোঁটাও নোনা জল আসছে না আমার। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছি আজ। বারবার মনে হচ্ছে কোনো দামি একটা জিনিস আমার জীবন থেকে হারিয়ে গেছে। সত্যি হারিয়ে গেছে আমার দামি, খুব দামি একটা মানুষ হারিয়েছি আমি। কতটা বাজেভাবে অপমান করেছি আমি ঈশাকে। এতটা নিচু মানসিকতার পরিচয় আমি দিয়েছি যে হাজার ক্ষমা চাইলেও ঈশা ক্ষমা করতে পারবে না আমায়। কথাগুলো আপন মনে ভাবতে লাগলো অয়ন। অফিসের সামনে এসে অয়ন গাড়িটা কোনো মতে পার্ক করলো। অফিসে ঢুকতে আজ ভীষণ অদ্ভুত লাগছে তার। এতটা খারাপ লাগছে যে নিজেকে নিজের কাছে বেশ ছোট মনে হচ্ছে আজ। ঈশার সামনে কোন মুখে দাঁড়াবো আমি? কি করে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলবো আমি? না, সম্ভব না। আমার পক্ষে ঈশার সামনে কোনো কথা বলা সম্ভব না। অয়ন মাথাটা নিচু করে অফিসে ঢুকলো। অফিসে ঢুকতে অয়ন দেখতে পেল ঈশা তার ডেস্কে বসে কাজ করছে। অয়ন তার দিকে চোখ তুলে তাকাতে পারল না, চলে গেল নিজের কেবিনে। অয়ন কেবিনে এসে নিজের জায়গায় বসলো। ঈশার মুখটা বারবার তার চোখে ভাসছে।
অয়ন ল্যাপটপটা ওপেন করে ঈশার ডিলিট করা ছবিগুলো রিস্টোর করলো। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার ছবির দিকে। বেশ ইচ্ছে করছে তাকে একটিবারের জন্য ছুঁয়ে দেখতে। দৃষ্টির তৃষ্ণা মিটলেও হৃদয়ের তৃষ্ণা মিটছে না তার। অয়ন ঈশাকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিল। স্যার, আসতে পারি? অয়নের ম্যানেজার দরজার সামনে অপেক্ষা করছে অয়নের অনুমতির, কিন্তু অয়নের এদিকে হুঁশ নেই। ম্যানেজার কিছু সময় দরজার ওপারে দাঁড়িয়ে থেকে ভেতরে চলে আসেন তিনি। অয়নের সামনে এসে বললেন, স্যার, বোর্ড মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। মিস্টার গোমসের কথা শুনে অয়নের ভাবনার অবকাশ ঘটল। মিস্টার গোমসকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ, অপেক্ষা করছি আমি, আর করব অপেক্ষা, সারা জীবন অপেক্ষায় থাকবো আমি। অয়নের কথাটা ঠিক বোধগম্য হচ্ছে না তার। মিস্টার গোমস বেশ বিব্রত হয়ে অয়নকে উদ্দেশ্য করে বললেন, স্যার, আর ইউ ওকে? সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে। মিস্টার গোমস অয়নের সামনে দাঁড়িয়ে আছে। অয়ন মিস্টার গোমসকে উদ্দেশ্য করে মৃদু হেসে বলল, মিস্টার গোমস, জীবনটা আজ খুব বিরক্ত লাগছে, ইচ্ছে করছে মরে যাই, একটু শান্তিতে থাকতে চাই আমি। এতটা খারাপভাবে হেরেছি নিজের কাছে, নিচে যে আর কোনো দিন কারোর সামনে চোখ তুলে কথা বলার মতো সাহস আমার হবে না। আমার অয়নের কথা শুনে মিস্টার গোমস মৃদু হেসে বলল, স্যার, আপনার কথার মানে আমি বুঝতে পেরেছি, ক্ষমা করবেন। আমায় একটা কথা কি জানেন, ভালোবাসা এমন এক অদ্ভুত অনুভূতি যা সকল ভুল, অপরাধ, কষ্ট, বাধাকে অপেক্ষা করে ছুটে আসে প্রিয়জনের কাছে। আপনি যাই করেছেন নিজের মতো করে বিচার করে। এখন একটু তার কথা ভাবুন, যদি তাকে পেতে চান তবে অনেক কষ্ট সহ্য করতে হবে। প্রস্তুত আমি, তাকে আমার চাই। কথাটি শেষ করে অয়ন বোর্ড মিটিংয়ের জন্য বেরিয়ে যায় কেবিন থেকে। হলরুমে ঢুকে অয়ন দেখতে পেল ঈশা টেবিলের একটা কোণে বসে আছে, মাথাটা নিচু করে ফাইলগুলো দেখছে সে। অয়ন ঈশার চোখের দিকে তাকিয়ে মনের মধ্যে লুকিয়ে থাকা হাজার অভিযোগ, ঘৃণা আর তার করা আঘাতের কষ্ট দেখতে পাচ্ছে। অয়ন ঈশার দিকে কিছুটা সময় তাকিয়ে থাকার পর ঈশা হঠাৎ করেই লক্ষ্য করলো অয়ন তার দিকে তাকিয়ে আছে। ঈশা অয়নের দিকে তাকাতে অয়ন চোখ নামিয়ে নেয়। ঈশার চোখের দিকে তাকানোর সাহস তার নেই। মিটিং শেষ হতেই সবাই হলরুম থেকে বেরিয়ে যায়। ঈশাও ফাইলগুলো গুছিয়ে বেরিয়ে যেতে লাগলো হল থেকে। অয়ন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ঈশার হাত ধরে ফেলে। অয়ন হাত ধরা ঈশা বেশ অবাক হয়ে যায়। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে। অয়ন ঈশার হাত ধরে বলতে লাগলো, ভুলগুলো আকাশ সমান, অপরাধগুলো ক্ষমার অযোগ্য, তবু চাই একটা সুযোগ, চাই ক্ষমা, চাই তোমার কাছে, একটিবার ক্ষমা করে দাও আমায়। ঈশা অয়নের বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অয়নের কথা কানে পৌঁছাতেই মনে পড়ে গেল সেই দিনের অপমানের কথা। না চাইতেও চোখের পাতা ভারী হয়ে যায় তার। ঈশা অয়নের দিকে দৃষ্টিপাত না করে কান্না ভেজা কণ্ঠে বলছে, হাতটা ছাড়ুন প্লিজ, এসব নাটক আমার পছন্দ না। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত হাত ছাড়বো না। বলো, ক্ষমা করেছো আমায়? আপনি ক্ষমা পাবার অযোগ্য, হাতটা ছেড়ে দিন। অয়ন ঈশার হাতটা ভীষণ যত্নে আলতো করে হেঁচকা টেনে ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঈশা অয়নের থেকে নিজের চোখের জল আড়াল করছে, কিন্তু অয়ন সেটা দেখে ফেলে। অয়ন ঈশার চোখের নিচে চলে আসা নোনা জল নিজ হাতে মুছে দিল। পরম আবেশে অয়ন স্পর্শ করে ঈশার গাল জোড়া। ঈশা কাঁপা কাঁপা গলায় বলছে, যখন ইচ্ছে অপমান করবেন, আবার যখন ইচ্ছে ভালোবাসা দেখাবেন। আমি একটা খেলার পুতুল আপনার কাছে, তাই না? ঈশা, বিশ্বাস করো, আমি তোমাকে ভুল বুঝে এমনটা করেছি। একটিবারের জন্যেও তোমাকে বিশ্বাস করিনি আসলে। ঈশা অগ্নি দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। রাগে ফিসফিসিয়ে বলছে ঈশা, বিশ্বাস, ভুল বোঝা, এই সবের কোনো প্রয়োজন নেই। আমি এখানে কাজ করি আর আপনি আমার বস। আর কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। ও ভুল বললাম, আদৌ কখনো কোনো সম্পর্ক ছিল না। অয়ন ঈশার কথা শেষ হতেই ঈশাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। ঈশার কপালের উপর উড়ে আসা চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে অয়ন মৃদু কণ্ঠে বলছে, সম্পর্ক ছিল, আছে আর থাকবে, যতটাই বাধা আসুক না কেন। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি ছেড়তে বলেছি। আপনার অনেক টাকা আছে, আপনার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলবে না, কিন্তু কেউ যদি দেখে আমি আপনার এতটা কাছে আছি তবে আমার চরিত্র নিয়ে আবার প্রশ্ন উঠবে। মানুষ
আবারও আমাকে পতিতার সাথে তুলনা করবে। নিজেকে আর নিচে নামাতে চাই না আমি। দয়া করে আমার থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করুন। আপনার জন্য আমি আমার চরিত্রে কোনো কালিমা লেপন করতে পারবো না। অয়ন ঈশার চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। ঈশার কথা শুনে প্রচণ্ড রাগ উঠে যায় অয়ন। অয়ন রাগে গজগজ করতে করতে ঈশাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলছে, কে কি বলল সেটা কথা নয়। আমার সামনে তোমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তাকে আমি খুন করে ফেলবো। তাই না? খুন করে ফেলবেন তাদের? আচ্ছা, কতজনকে খুন করবেন? কত অয়নের মুখ বন্ধ করবেন আপনি? যদি পারেন তো নিজের আগে খুন করুন। নিজের চিন্তাধারাকে গলা টিপে হত্যা করুন মিস্টার অয়ন চৌধুরী। এতে করে আমার আঘাতে লাঘব না হলেও পরবর্তীতে অন্য কেউ অন্তত চরিত্র নিয়ে বাজে কথা থেকে মুক্তি পাবে। ঈশা অয়নের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে যেতে লাগলো। অয়ন ঈশার যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। অপেক্ষা একটিবার ঈশা পিছন ফিরে তাকাক তার দিকে। একটিবার বুকে এসে বলুক, ভালোবাসি তো তোমায়, অনেক ভালোবাসি। অয়ন স্যার কেবিনে যাবেন না? মিস্টার গোমসের কৌতূহলপূর্ণ কণ্ঠস্বর অয়নের ভাবনার অবকাশ ঘটালো। অয়ন নিজের চোখ আলতো করে কচলাতে কচলাতে মিস্টার গোমসকে উদ্দেশ্য করে বলল, উফ মিস্টার গোমস, হলরুমে প্রচণ্ড ধুলো উঠছে। এইসব ধুলো চোখে অসহ্য জ্বালা সৃষ্টি করে। একটু পরিষ্কার করে দিবেন কেমন? কথাটি শেষ করতে অয়ন চৌধুরী হলরুম থেকে হনহন করে বেরিয়ে যায় নিজের কেবিনের উদ্দেশ্যে। অয়নের কথা শুনে একটু অবাক হয় মিস্টার গোমস। এয়ার কন্ডিশন করা রুমে ধুলো আসে কি করে? ভাবছেন মিস্টার গোমস, অয়ন চৌধুরী এই রুমের ধূলিকণার জন্য নয়, তার মনের ভিতর যে ধুলো জমে আছে সেটা বোঝাতে চেয়েছে। ঈশা নিজের ডেস্কে বসে আছে, কাজে মন বসছে না তার। এই লোকটা একটা গোলক ধাঁধা, তাকে সঠিকভাবে বোঝা বড্ড দায়। আসলে কি চায় উনি? যখন ইচ্ছে হয় একদম নিচে নেমে যায় উনি, আবার যখন ইচ্ছে হয় তখন আবার আকাশ ছোঁয়া। এই লোকটা আসলে আমার থেকে কি চায়? বাঁচতে দিবে না আমায়? কি জন্য? আমার কি একটু শান্তিতে বাঁচার অধিকার নেই? নারী হয়ে কি আমি ভুল করেছি? হ্যাঁ, হয়তো ভুল করেছি আমি। তাই তো অয়ন চৌধুরী আমাকে ভালোবেসে এই চোখের নোনা জল উপহার স্বরূপ দিয়েছেন না ভুলে যাওয়ার মতো কিছু তিক্ত অভিজ্ঞতা। ভালোবাসি বললেই হয় না, এটা একটা সস্তা শব্দে পরিণত হয়েছে। যখন তখন যে কেউই বলতে পারা যায় ভালোবাসি, কিন্তু আদৌ কি সেটাকে ভালোবাসা বলে? ভালোবাসা শব্দটা ব্যবহার করে মানুষ দিনের পর দিন আঘাত করে বুকের বাম পাশে, যে আঘাতটা 1000 বার চেষ্টা করলেও ভুলে যাওয়া মুশকিল। ভালোবাসার মানে ভালো রাখা। হ্যাঁ, ভালো রাখার অপর নাম ভালোবাসা। কাউকে ছোট করে কখনো ভালোবাসা প্রকাশ করা যায় না। ল্যাপটপে টুকটুক করে টাইপিংয়ের শব্দ ভেসে আসছে ঈশার কানে। সবাই কাজে ব্যস্ত, আমাকেও ব্যস্ত হতে হবে। অয়ন কেবিনে বসে বসে ঈশাকে তার বলা প্রতিটা কথা নিজের মনে করে ভাবছে। সত্যি এতটা বাজে মন্তব্য করেছি আমি? নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই ছিল আমার ভালোবাসা? ও হ্যাঁ, ঈশা ঠিক বলেছে, আমার মতো একটা মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর না কারো কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা। ঈশার মায়াবী চোখের দিকে তাকিয়ে অয়ন ভাবছে, যে কয়টা দিন বেঁচে থাকবো সেই কয়টি দিন রোজ রোজ না না অজুহাতে আমি তোমার থেকে ক্ষমা চাইব। জানো প্রিয়, আল্লাহ সব ভুলের ক্ষমা করে দেয়। তুমি তো তার অসাধারণ সৃষ্টি, তবে তুমি কেন ক্ষমা করতে পারবে না আমায়? উক্ত কথা শেষ করতে করতে অ্যালকোহল নামক তীব্র নেশাময় মেডিসিন দিয়ে গলাটা ভিজিয়ে নেয় অয়ন। হ্যাঁ, মেডিসিন তো বটেই, খুব সহজেই কারো মাথা থেকে কোনো প্রিয় একজনের চেহারাটাও অনুভূতিগুলো মুছে দেয়। অয়ন একের পর এক প্যাক নিঃশেষ করে দিচ্ছে। চোখজোড়া রক্তবর্ণ ধারণ করে আছে তার। হঠাৎ করে অয়নের কেবিনে প্রবেশ করে ফারজানা অয়নকে দেখে বেশ অবাক হয়ে যায়। ফারজানা অয়নকে উদ্দেশ্য করে বলছে, ওই আয়ান, কি করছিস তুই? পাগল হয়ে গিয়েছিস নাকি? ফারজানার কর্কশ গলায় অয়নকে বাধ্য করলো তার দিকে দৃষ্টিপাত করতে। অয়ন ফারজানার দিকে মুখ তুলে তাকালো। বেশ রেগে আছে মনে হচ্ছে সে। অয়ন কিছুই বলল না তাকে। অয়নকে নীরব দেখে ফারজানা অয়নের কাছে এসে বলল, আমি সত্যি জানি না তোর কি হয়েছে, কেন এমন করছিস তুই? জীবনটা গল্প এভাবে শেষ করে দিস না আয়ান। একটা বার নিজেকে নিয়ে ভেবে দেখ, তুই এখনো তো এমন ছিলি না। হৃদ্রতা চলে যাওয়ার পর কতটা সুন্দর করে নিজেকে মেনে নিয়েছিলি।
এতটা সফল হয়েছিলি, তবে আজ কেন? কারণ মরার নেশায় আসক্ত হয়ে যাচ্ছিস। বল না আয়ান, কিসের জন্য এমন করছিস তুই? ফারজানার কথার জবাবে অয়ন মৃদু হেসে বলল, হৃদ্রিতা যা যা করেছে আমার সামনে করেছে। আমি ওকে ভুল করে নিজের ভালোবাসাটা উপহার হিসেবে দিয়েছি, আর ও তার ব্যবহার করেছে। তাই ও চলে যাওয়ার পরেও কষ্ট হয়নি আমার। কিন্তু ঈশাকে আমি ভুল বুঝে দিনের পর দিন আঘাত করেছি। এতটা আঘাত করেছি যে সে আমার মৃত্যু চায়। হ্যাঁ, ওর মন সেটাই চায় যে আমি এখন বলছি। নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি, দ্বিতীয়বার কারো প্রতি তীব্র আসক্ত হয়ে। না পারলাম তার কাছে নিজেকে প্রকাশ করতে, আর না পারলাম তার মনে একটু জায়গা করতে। সব ভুল আমার, তাই নিজেকে সাজা দেওয়ার বিকল্প নেই। ফারজানা কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি বাকরুদ্ধ হয়ে গেল সে। অয়ন চৌধুরী এতটা দুর্বল হতে পারে জানা ছিল না তার। অফিস শেষ করে ঈশা নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ রাস্তাটা কেমন যেন ফাঁকা লাগছে ভীষণ। কোনো গাড়িও দেখা যাচ্ছে না। একটু ভয় হচ্ছে তার। নির্জন জায়গায় থাকা নিজের কাছে সেফ মনে হয় না কোনো নারীর কাছে। কারণ এই নির্জনতার সুযোগ নিতে সর্বদা প্রস্তুত থাকে মানুষের মতো দেখতে কিছু পশু। এই পশুগুলো নারীকে মানুষ মনে করে না, মনে করে কোনো লোভনীয় খাদ্য। তাই তো অহরহ ঘটছে ধর্ষণের মতো জঘন্য কাজ। নিজের জীবনকে নরক বানিয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যার পথ অনুসরণ করে হাজারো নারী। কথাগুলো ভাবতেই গা শিউরে ওঠে ঈশার। দূরে দেখা যাচ্ছে একটা রিক্সা আসছে। বাকিটা পথে রিক্সায় করেই যেতে হবে তাকে। রিক্সাটি ঈশার সামনে আসতেই ঈশা রিক্সাওয়ালা মামাকে বলল, মামা যাবেন? রিক্সাওয়ালা প্রথম একটু থ হয়ে থেকে অতঃপর বলতে লাগলো, যামু, তবে ভাড়া বাড়ান দিতে হইব। ঈশা কিছু না ভেবে রিক্সায় উঠে বসে। হ্যাঁ চলুন, সমস্যা নেই, ভাড়া বেশি দিব, তাড়াতাড়ি চলুন। রিক্সাওয়ালা মামা বাঁকে হেসে ঈশাকে নিয়ে এগিয়ে চলল। ওনার হাসিটা একটু রহস্যজনক মনে হলেও কিছু করার উপায় নেই। এই মুহূর্তে যদি এই রিক্সায় করে না যায় তাহলে বাকি পথ হেঁটে হেঁটে যেতে হবে। আপন গতিতে ছুটে চলেছে রিক্সাটা। কিছু দূর যেতেই হঠাৎ করে রিক্সাটা থেমে যায়। ঈশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো মামাকে, মামা, রিক্সা থামালেন কেন? রিক্সাওয়ালা মামা শান্ত কণ্ঠে জবাব দিলেন, কাম আছে, এর লাইগা থামাইছি। মানে কি কাজ? সময় তো বুঝবেন, এখন চুপ কইরা বইয়া থাকেন, আমি আসতেছি। কথাটা বলেই রিক্সাওয়ালা মামা চলে যায় রাস্তার পাশে থাকা ঝোপের আড়ালে। ঈশার মনে ভীষণ ভয় কাজ করছে। আচ্ছা, কোনো বিপদের ইশারা নয় তো এটা? মিনিট দুয়েক যেতেই হঠাৎ করে ঈশা রিক্সার সামনে তাকাতেই চমকে ওঠে ঈশা। রিক্সা থেকে সে দেখতে পায় কয়েক পা দূরে একটা মোমবাতি জ্বলছে। পথের মাঝে এমন মোমবাতি দেখে বেশ অবাক হয়ে যায় ঈশা। এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে রিক্সা থেকে নেমে পড়ে। রিক্সা থেকে নামতেই ঈশা ওই মোমবাতির দিকে এগিয়ে যায়। মোমবাতির আলো মিটমিট করছে। ঈশা মোমবাতির কাছে আসতেই ধুম করে ল্যাম্পপোস্টের আলো নিভে যায়। মনে হলো লোডশেডিং হয়েছে। ল্যাম্পপোস্টের আলো নিভে যাওয়ার কয়েক মিনিট পর কতগুলো ফানুস ঈশার দৃষ্টি কাড়ে। ঈশা দেখতে পেল রং বেরঙের ফানুসে আকাশ ছেয়ে গেছে। হঠাৎ করে ঈশা আকাশ থেকে মাটির দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল তার সামনে ভীষণ সুন্দর করে একটা কেক সাজানো আছে। কেকটাই সুন্দর করে সাজিয়ে তার নামটি লেখা আছে। ঈশার ঠোঁটের কোণে হাসি ফুটল। এতটা আনন্দ হচ্ছে তার যা প্রকাশের ভাষা নেই। ঈশার হাস্যোজ্জ্বল চেহারা ও ছলছল চোখ জোড়া এদিক ওদিক তাকিয়ে খুঁজে চলেছে কোনো এক বিশেষ জনকে। যে বিশেষজন তার জন্মদিনটি মনে রেখেছে, যে বিশেষজন তাকে জন্মদিনে সবচাইতে বড় একটা সারপ্রাইজ দিয়েছে। এতটা চমৎকার উপহার তার জীবনে দ্বিতীয়বার আগে কখনো আসেনি। হঠাৎ করে ঈশার কানে ভেসে এলো শুভেচ্ছার ধ্বনি। ঈশা তার সকল কলিগকে একসাথে দেখে চমকে যায়। সবাই একসাথে তাকে উইশ করছে। তার জন্মদিনে এরকম সারপ্রাইজ পাবে কখনো কল্পনা করেনি সে। ঈশা মুখের ওপর হাত চেপে ধরে নিজের আনন্দ জানান দিচ্ছে। অনু ঈশার কাছে এসে বলতে লাগলো, কি রে, কেমন লাগছে তোর? সারপ্রাইজটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। ঈশা মৃদু হেসে জবাব দিল, কিন্তু এইসব করলো কে? তোরা সবাই মিলে এই প্ল্যান করেছিস, তাই না? আমার জন্মদিন তো আমার নিজেরই মাথায় ছিল না, তোরা যে মনে রেখেছিস তাও অনেক। সরি রে, আমাদেরও মনে ছিল না। এসব প্ল্যান আমরা করিনি। এই সব কিছু করেছে একজন বিশেষ মানুষ,
যাকে তুই খুব ভালো করে চিনিস ও জানিস। অনুর কথা ঈশা অবাক না হয়ে পারল না। কার কথা বলছে অনু? এসব কিছু একজন বিশেষ মানুষ করেছে মানে কি? আমার তো কোনো বিশেষ মানুষ নেই। আর বাকি রইল অয়ন চৌধুরীর কথা। সে এইসব কোনো দিন না আগে কখনো করেছে আর না এখন করবে। আসলে ওনার নামটা মনে আসাই ভুল হয়েছে। অয়ন চৌধুরী সারপ্রাইজলি অপমান করতে পারে, ভালোবাসা না, কোনো ভালো কিছু উপহার হিসেবে দেয়া তার কাজ নয়। ঈশা বেশ কৌতূহল নিয়ে অনুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, আমার তো কোনো বিশেষ কেউ নেই। যে কে করেছে এসব পরিষ্কার করে বল। বলবো কেন, নিজেই দেখে নে। অনু ঈশাকে ইশারা করে সামনের দিকে তাকাতে বলল। ঈশা অনুর কথা মতো সামনের দিকে তাকাতেই দেখতে পায় একজন লোক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। লোকটির ফেস দেখা যাচ্ছে না। ঈশা একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা অদ্ভুত রকম ভাবে দাঁড়িয়ে আছে, না ঈশার দিকে আসছে আর না ঈশার থেকে পালিয়ে যাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে আছে সে। ঈশা ধৈর্য ধারণ করতে পারছে না। ভীষণ কৌতূহল জাগছে তার মনে, কে হতে পারে এই লোক? বারবার মনের মধ্যে এই একই প্রশ্ন উকি দিচ্ছে। ঈশা সবাইকে অবাক করে দিয়ে দৌড়ে ছুটে আসলো লোকটির দিকে। অন্ধকারে নিজেকে ঢেকে রাখা মানুষটি চায় না তার পরিচয় সবাই জানুক। ঈশা লোকটির মুখের দিকে তাকিয়ে বলছে, কে আপনি? আমি আপনাকে দেখতে চাই। লোকটি ঈশার কোনো কথার জবাব দিল না, নিশ্চুপ হয়ে আছে সে। ঈশা আবারও বলতে শুরু করলো, আমি আপনাকে দেখতে চাই। নিজেকে আড়াল করে আছেন কেন? সবার সামনে আসার সাহস নিয়ে আপনার এতটা ভীতু কেন আপনি? কথা বলুন, আমার প্রশ্নের উত্তর দিন। কে আপনি? কি আপনার উদ্দেশ্য? কি জন্য আমাকে এই উপহার দিয়েছেন? লোকটি এখনো কোনো জবাব দিল না। অফিসের সকল লোক নীরবে তাকিয়ে আছে ঈশা আর ওই লোকটির দিকে। সবাই জানলেও ঈশা জানে না এই লোকটি কে হতে পারে। ঈশা লোকটির হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আলোতে। আলোতে এনে ঈশা যখন লোকটির চেহারা দেখলো সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল সে। এই লোকটি তাহলে এইসব করেছে? ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে লোকটির দিকে। সামনে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা লোকটি সত্যিই বিশেষ কেউ। ঈশা তার সামনে দেখতে পেল অয়ন চৌধুরীকে। ইয়েস, সেই অয়ন চৌধুরী যে তাকে রাস্তার মেয়ে বলেছে। এই সেই অয়ন চৌধুরী যে দিনের পর দিন তাকে নোংরা কথা শুনিয়েছে। এই সেই বিশেষ মানুষ যে কিনা ঈশাকে কাঁদিয়েছে, ঈশার মনকে ভেঙে দিয়েছে বারংবার। ঈশা অয়নের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলছে, এত সুন্দর সারপ্রাইজ কি করে দেন আপনি? মানে সত্যি আমি সারপ্রাইজড হয়ে যাই আপনার কাজগুলোতে। এতটা সারপ্রাইজড হয়ে যায় যে পরবর্তীতে সারপ্রাইজ নামক শব্দটা শোনার পরে খুশির থেকে ভয়ে আটকে উঠতে হয় আমার। ঈশার কথাগুলো নিশ্চুপ হয়ে মাথা নিচু করে শুনছে অয়ন। অয়নকে নিশ্চুপ দেখে ঈশা আবারও বলতে লাগলো, তা মিস্টার অয়ন চৌধুরী, আমি কি জানতে পারি এইসব নাটক কি জন্য করা হচ্ছে? কি প্রমাণ করার জন্য এসব করছেন আপনি? অয়ন মাথাটা উঁচু করে এদিক ওদিক তাকিয়ে মুখে মিছক হাসির রেখা এঁকে ঈশাকে উদ্দেশ্য করে বলছে, না না, কিছু প্রকাশ করতে বা কোনো নাটক করছি না আমি। তোমার জন্মদিন একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, আর বিশেষ করে তোমার মুখে একটু হাসি দেখার। অয়নকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না ঈশা। ঈশা বেশ শব্দ করে হেসে উঠল। অয়নের কথা শুনে ঈশা হেসে হেসে বলল, আচ্ছা তাই? মানে আমার মুখের হাসি দেখার জন্য আপনি এত কিছু করেছেন? বিশ্বাস করুন মিস্টার অয়ন চৌধুরী, আপনার আসল রূপ কোনটা তা ভীষণ জানতে ইচ্ছে করে আমার। যে লোকটা দিনের পর দিন আমাকে কাঁদিয়েছে, আজ সে বলছে আমার মুখের হাসি দেখার জন্য। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ঈশা কথা শেষ করতেই চলে যেতে লাগলো। অয়ন ঈশাকে চলে যেতে দেখে ধুম করে ঈশার হাত ধরে ফেলে। ঈশা আবারও বিরক্তির দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বেশ বিরক্ত নিয়ে বলতে লাগলো, আমি এই জিনিসটা একটুও পছন্দ করি না। আর কোনো পছন্দ করেন না তাও জানি। ঈশা চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, আপনার জন্য আমার খুশি মুখটা আবার মলিন হয়ে গেছে। আপনি না থাকলে আমি নিজের মতো করে খুশিতে থাকতাম। ঠিক আছে ঈশা, আমার কথা বাদ দাও। একটিবার ওদের কথা ভেবে বাধ্য হয়ে হলেও কেকটা কেটে যাও। কথা দিচ্ছি আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি। কথাটা বেশ হাস্যোজ্জ্বল মুখে বলল অয়ন। ঈশার একটু খারাপ লাগছে অয়নের জন্য। এইভাবে বলাটা কি উচিত হলো? অয়ন চলে যেতেই সবাই ঈশাকে ঘিরে ধরে। ঈশা সবাইকে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করে। অয়ন হাসি মুখে নিজের গাড়ির দিকে চলে আসে। বেশ আফসোস হচ্ছে তার। ইস, যদি ঈশার সামনে না যেতাম তবে হয়তো ওর মুখে এই হাসিটাই থাকতো। কি করব, আজ যে বড্ড ইচ্ছে করছিল ওর হাত ধরে একসাথে কেক কাটবো,
কিন্তু তা আর হলো না। আর হবে কি করে? নিজের হাতেই তো তা বন্ধ করে দিয়েছি। কারো প্রতারণার শিকার হয়ে আমি অন্যকে বিশ্বাস করার শক্তি হারিয়ে ফেলেছি। কিরে, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? ওখানে চল, সবাই কত এনজয় করছে, আর তুই এখানে একা। ইফতি অয়নের কাঁধের উপর হাত রেখে বলল কথাটা। অয়ন ইফতির দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল, উফ, করুক না এনজয়। ওদের আনন্দকে আমি মাটি করতে চাই না, তাই এখানে একা বসে আছি। মানে কি হয়েছে? অয়নের কথা বোধগম্য হলো না ইফতির। অয়ন ইফতিকে কিছু বুঝতে না দিয়ে বলল, শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। সে কি কোথাও যাচ্ছিস তুই? এই অয়ন শোন, আমাদের তো। অয়ন ইফতির কথা শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আসলে অয়ন চায় না তার বুকের দহন অন্য কারো কাছে প্রকাশ পাক। অয়ন বাসে এসে সবার অগোচরে নিজের রুমে চলে আসে। রুমে আসতেই অয়ন সোফার উপর হেল দিয়ে বসে পড়ে। আনমনে হেসে ফেলে অয়ন। ঈশার অবাক করা হাসি মুখটা ভাসছে অয়নের চোখে। অতটা অবাক হয়ে গিয়েছে সারপ্রাইজটা পেয়ে। পাগলিটা হয়তো ভেবেছে রাস্তাটা নির্জন, কিছু বিপদ হলেও তো হতে পারে। ধুর, আমিও না কী সব ভাবছি। ভার্সিটিতে র্যাগিংয়ের সময় ঈশা ম্যামের আসল রূপ দেখা হয়েছে আমার। মানে সে যেমন কথা দিয়ে মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে, ঠিক তার কথা মতোই তার হাতের জোর। ছেলেগুলো কি মারটাই না মেরেছে ওদিন। ওর ক্লাসমেটরাও ওকে ধরে রাখতে পারে না। উফ, কি ডেঞ্জার মেরে বাবা, ওর কোনো বিপদ হতেই পারে না। ঈশার কথা ভাবতেই মনের মধ্যে অজানা আনন্দের স্রোত বয়ে গেল অয়নের। অয়ন ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতল নিয়ে প্যাক বানাচ্ছে। আজকাল গলাকে ভিজানোর অসাধারণ কৌশল হিসেবে এটিই তার প্রিয় হয়ে গেছে। অয়ন ড্রিঙ্ক করছে আর ঈশার কথাগুলো মনে করছে। মেয়েটা ভুল কিছু বলেনি, আমি সত্যি ক্ষমার অযোগ্য। সকাল হতেই ঈশা নিজের বিছানা থেকে উঠে যায়। অয়নকে যতটাই ঘৃণা করি না কেন, সত্যি বলতে ওর পাগলামিগুলো বড্ড ভালো লাগে। রেস্টুরেন্টে সেই ঘটনাটা মনে পড়তেই আনমনে খিলখিল করে হেসে ফেলল ঈশা। আমার কিছু যেতে হয় না, সেটা ঠিকভাবে। কেউ আমাকে নিয়ে বাজে মন্তব্য করলে তার কষ্ট হয়, অথচ নিজে যখন আমাকে ভুল বুঝে অযথা আঘাত করে আমার বুকে, তখন তার কোনো কষ্ট হয় না। একটিবার চিন্তা করে না আমি যাকে এতটা অপমান করছি, আসলে কি সেই মানুষটি আমার অপমান সহ্য করতে পারবে? তো সরি, ভুল বললাম। সে তো ভাবে আমি মানুষ না, আমার অনুভূতি নেই, আমার বোধহয় শক্তি হয় না, তাই তার করা সব অপমানে জবাব সরি, একটা ছোট্ট সরি। ঈশা উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল সে। রেডি হতে গিয়ে হঠাৎ করে তার চোখ পড়ল একটা সাজানো গোছানো গিফটের দিকে। এমনিতে কাল অনেক গিফট পেয়েছে, তবে এই গিফট একটু অদ্ভুত। ওই যে হয় না, হাজারো জিনিসের মধ্যে কিছু জিনিস সবার আগে দৃষ্টি আকর্ষণ করে, ঠিক তেমন কিছু। ঈশার এই গিফটের প্যাকেটটা দৃষ্টির অগোচরে রইল না। ঈশা গিফটের প্যাকেটটা হাতে নিয়ে আপন মনে চিন্তা করছে, কে দিতে পারে এটা? উপরের নামও লেখা নাই। আচ্ছা, খুলে দেখি কি আছে এটাতে। যদিও গিফটটা আমার জন্য পাঠানো হয়েছে, তবু খুলতে কেমন যেন একটু ইতস্তত বোধ হচ্ছে। কিছুটা সময় থমকে থেকে ঈশা গিফটের প্যাকেট খুলতে লাগলো। প্যাকেট খুলে ঈশা ভীষণ চমকে যায়। তার সবচেয়ে প্রিয় রঙের একটা শাড়ি, তার সাথে ম্যাচিং করা অনেকগুলো চুড়ি আছে, সাথে একটা ছোট্ট চিরকুট। শাড়িটা বিছানায় রেখে চিরকুটটা খুলতে ঈশার চোখে পড়ে একটা বড় অক্ষরে লেখা লাইন। লাইনটিতে ছিল, জীবনের প্রতিটি সকাল এমনভাবেই তোমার ঠোঁট জুড়ে হাসি উকি দিক, ভালো কাটুক তোমার প্রতিটি মুহূর্ত। সুপ্রভাত প্রিয়। আনমনে হেসে ফেলে ঈশা। চিরকুটটা মুঠোবন্দি করে ভাবছে, ঈশা কে লিখতে পারে এটা? অয়ন? না, সে তো হতেই পারে না, কারণ এইসব ছোট্ট জিনিসের মধ্যে কতটা আনন্দ লুকিয়ে থাকে সেটা তার জানার কথা নয়। তবে কে লিখতে পারে? চিরকুটটা টেবিলের উপর রেখে ঈশা শাড়ি পরতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশা শাড়ি পরে হালকা মেকআপ করে নিল। ঠোঁটের উপরে খয়েরি কালারের লিপস্টিক, চোখে কাজল দিতেই মনের হচ্ছে কোনো এক অপূর্ব সুন্দরী দাঁড়িয়ে আছে আয়নার সামনে। নিজের দিকে তাকিয়ে মৃদু হাসল ঈশা। সত্যি এই শাড়িটা তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। অয়ন তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি চলছে তার আপন গতিতে। অয়ন পিছনের সিটে চোখ জোড়া বন্ধ করে কল্পনা করছে ঈশাকে। শাড়িতে তাকে বেশ সুন্দরী লাগবে। ঈশা তো এমনিতেই সুন্দরী, তার শাড়িতেও আর রেগুলার ড্রেসেও। কিন্তু কথা হচ্ছে, আদৌ কি সেটা শাড়িটা পরবে, নাকি তার চোখেই পড়বে না আমার দেয়া এই সামান্য উপহারটুকু? হয়তো পরবে না, কারণ সে আর আমাকে নিয়ে ভাবছে না।
যদি ভাবতো তবে অবশ্যই কাল একটিবারের জন্য হলেও বলতো থাকার জন্য। অফিসের সামনে আসতেই ড্রাইভার গাড়ি ব্রেক করলো। অয়ন চোখের পাতা খুলে ব্লেজারটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে কেবিনের দিকে হাঁটা শুরু করলো। অফিসে ঢুকে একটু অবাক হলো অয়ন। তেমন কোনো লোক এখনো আসেনি। তার মানে কি সে আজ তাড়াতাড়ি চলে এসেছে? হ্যান্ড ওয়াচের দিকে তাকাতেই দেখতে পেল হ্যাঁ, একটু আগেই চলে এসেছে সে। অয়ন সামনের দিকে দু পা এগিয়ে আসতেই পিছন থেকে কারো হেঁটে আসার শব্দ তার কানকে স্পর্শ করে। অয়ন পিছন ফিরে তাকালো দেখার জন্য কে এসেছে। পিছনে ফিরতেই অয়ন জাস্ট থ হয়ে যায়। এ কি দেখছে সে? তার বর্ণনা মিথ্যে প্রমাণ হলো। অয়ন দেখতে পেল ঈশা চলে এসেছে। ঈশার পরনে তার দেয়া শাড়িটি দেখে অয়ন খুশি হওয়ার থেকে অবাক হয়ে যায় বেশি। এতটা সুন্দরী কেউ হতে পারে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনে ঈশা দাঁড়িয়ে আছে। ঠোঁটের উপর গাঢ় খয়েরি রঙের লিপস্টিকটা অয়নের দৃষ্টিকে করেছে সিক্ত। অয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা অয়নকে দেখতে পেয়েও না দেখার ভান করে তাকে এড়িয়ে গেল। অয়নকে ক্রস করে ঈশা একটু এগিয়ে যেতেই ফিসফিস করে অয়ন বলে উঠল, অসম্ভব সুন্দরী লাগছে তোমায়, ধন্যবাদ শাড়িটা পরার জন্য। অয়ন কথাটা বেশ ধীরে বললেও ঈশার কান অব্দি পৌঁছায় কথাটা। ঈশা অয়নের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করতে অয়ন চুপ করে যায়। অয়ন ভাবছে এই বুঝি রেগে যাবে ঈশা, আবারও ভীষণ কড়া কথা শুনিয়ে দিবে সে। ঈশা অয়নের দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলতে লাগলো, যদিও জানতাম না শাড়িটা আপনার দেওয়া, যদি জানতাম তবে কখনোই পরতাম না। আর যদি ব্যবস্থা থাকতো চেঞ্জ করার তবে এক্ষুনি চেঞ্জ করে নিতাম। আপনার দেওয়া প্রতিটি উপহার বারবার যন্ত্রণা দিয়েছে আমায়, আর চাই না কোনো আঘাত পেতে। অয়ন ঈশার চোখের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে, বলল, এতই যখন আমার উপর রাগ তোমার তবে খুলে ফেলে দিলেই হয় শাড়িটা, কোনো সমস্যা নেই আমার। এমনিতে তুমি শাড়ি না পরলেও বেশ মানাবে। অয়নের কথা শুনে ঈশার মাথায় রক্ত উঠে যায়। ঈশার আগে গজ গজ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলল, মানুষ এতটা নিচু কথা বলতে পারে তা আমার আগে থেকেই জানা ছিল, তাই আমি বিকল্প ব্যবস্থা করেই এসেছি। অয়ন মৃদু হেসে জবাব দিল, রাগলে খুব একটা খারাপ দেখায় না তোমায়, একটু রাগানোর জন্য কথাটা বলেছি, চেঞ্জ করতে হবে না। ঈশা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। সকাল সকাল এই লোকটা তার বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে। আর দিবে নাই বা কেন? নিচু মানসিকতার লোকদের কি আর মুখে লাগাম থাকে নাকি? ঈশা অয়নকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, আপনি ভাবলেন কি করে আপনার দেওয়া নোংরা উপহার আমি শরীরে জড়াবো? আমি শুধুমাত্র আপনাকে না, আপনার দেওয়া সব কিছুকেই ঘৃণা করি, সেটা আপনার নাম হোক বা আপনার দেওয়া কোনো উপহার। ব্লাডি মাইন্ডেড পিপল। রাগে গজ গজ করতে করতে ঈশা অয়নের সামনে থেকে চলে যায়। অয়নও কম কিসে পিছন থেকে ঈশার পিছু সেও চলে আসে। ঈশা ওয়াশরুমে ঢুকতে যাবে এমন সময় অয়ন ঈশার হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। ঈশা অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলছে, এসব কি হচ্ছে? এটা অফিস অয়ন চৌধুরী, আপনার বাড়ি নয় যে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন আপনি। হ্যাঁ জানি, এটা অফিস, আমার বাড়ি না। আর এটাও তোমার বোঝা উচিত, আমি তোমার বস, স্বামী না। মানে কি বলতে চান আপনি? আমি বলতে চাই আমাদের ঘরের ঝগড়া, রাগ, অভিমান এখানে দেখানোর কি প্রয়োজন আছে? শাড়িটা বাসায় গিয়ে চেঞ্জ করবে, এখানে না। ঈশা অয়নের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলছে, লিসেন মিস্টার অয়ন চৌধুরী, আমি জাস্ট বাধ্য হয়ে এখানে পড়ে আছি। তা না হলে মরে গেলেও আপনার এই ভালো মানুষের মুখোশ পরা চেহারাটা দেখার জন্য কখনো আসতাম না এখানে। হাত ছাড়ুন বলছি। ধরে রাখার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই আমার। ছেড়ে দিব একটা শর্তে, শর্তে রাজি না হলে এই হাত সারাদিন ধরে রাখবো আমি। উফ, অসহ্যকর। আপনার শরীরে মনে হয় গন্ডারের চামড়া, তাই লজ্জা লাগে না আপনার? এই পুরনো কথাগুলো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। স্টকে কি নতুন কোনো কথা নেই তোমার? থাকলে বলতে পারো, আমি প্রস্তুত আছি শোনার জন্য। এই লোকটা এভাবে মানবে না, কিছু একটা করতে হবে। ঈশা চরম বিরক্তি নিয়ে অয়নকে বলতে লাগলো, কি শর্ত? এই তো শোনা লাইনে এসেছো তুমি। আচ্ছা, এতটা সেলফিশ কেন গো তুমি? মানে আমি হাত ধরে রেখেছি তোমার সহ্য হচ্ছে না? আচ্ছা শুনো, শর্তটা হলো এই শাড়িটা খুলে ফেলা চলবে না। যদি মানো তবে আমি কথা দিচ্ছি বিরক্ত করব না তোমায়। ঈশা কোনো উপায় না পেয়ে অয়নের শর্তে রাজি হয়ে যায়। এই লোকের শর্তে রাজি না হয়ে উপায় কি? যে কোনো সময় বদলে যেতে পারে, তাই রাজি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
অয়ন ঈশার হাত ছেড়ে দিতে ঈশা অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যায় নিজের ডেস্কের দিকে। অয়ন ঈশার চলে যাওয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আপন মনে বলছে অয়ন, আমার হতেই হবে, জীবনটা এমন করে নষ্ট আমি করব না। ভুল করেছি, তার শাস্তি দিবে, সমস্যা নেই। তবে এটা ভেবো না আমি মুক্তি দিব তোমায়। সারাদিন কাজ করে সন্ধ্যের দিকে ঈশা অফিসের গাড়ি করে বাসায় ফিরল। বাসায় আসতেই ঈশা বেশ অবাক হয়ে যায়। এসব কি হচ্ছে? ঈশা বাসায় আসতেই দেখতে পায় তাদের বসার রুমে অনেক মানুষের আগমন। ঈশা একটু অবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে সকলকে চোখ দিয়ে মেপে নিচ্ছে। এই মুখগুলো ঈশার অচেনা। ঈশাকে দরজার দিকে দেখতে পায় ঈশার মা রেহেলা বেগম। রেহেলা বেগম ঈশাকে দেখা মাত্রই হাস্যোজ্জ্বল মুখে ঈশাকে বলে উঠল, ঈশা তুই কখন আসলি? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। রেহেলা বেগমের মুখের হাসি জানান দিচ্ছে তার মনের আনন্দ। ঈশার কাছে গিয়ে ঈশার হাতটি পরম আবেশে স্পর্শ করেন উনি। অতঃপর সকলের উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বলছে রেহেলা বেগম, একটু অপেক্ষা করুন আপনারা, আমি ঈশাকে রেডি করে নিয়ে আসছি। ঈশা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এইসব। এই লোকগুলোই বা এখানে কেন? ঈশা তার মায়ের সাথে রুমে এসেই কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকায় রেহেলার দিকে। ঈশা বলছে, মা এসব কি হচ্ছে? এই লোকগুলো কারা? রেহেলা বেগম মৃদু হেসে জবাব দিল, আরে তুই বুঝতে পারছিস না কিছু? ওনারা তোকে দেখতে এসেছে। তোর বাবার তো ছেলে বেশ পছন্দ হয়েছে। শুধু তোর বাবার না, আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি মা, এইবার ভালো ভালো বিয়েটা হলেই হয়। রেহেলা বেগমের কথাটা ঈশার বুকে এসে গেঁথে যায়। এক মুহূর্তের জন্য থ হয়ে গেল ঈশা। অন্য কাউকে বিয়ে করতে হবে কথাটা কেমন যেন অসহ্য যন্ত্রণা দিচ্ছে মনে। বারবার নিজেকে অসহায় মনে হচ্ছে নিজের কাছে নিজেকে। না চাইতেও অয়নের কথাটা মনে পড়ে যেতেই নিজেকে সামলে নিল ঈশা। ভাবনার অবকাশ ঘটিয়ে ঈশা তার মায়ের উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বলে উঠল, আচ্ছা আমি তৈরি হয়ে আসছি। কথাটা শেষ করতেই রেহেলা বেগম খুশিতে আত্মহারা হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঈশা নিজের রুমের মধ্যে থ মেরে বসে আছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। কেন এমনটা হচ্ছে? অন্যের কথা কি পড়ছে মনে? না, কেন পড়বে? ওকে তো ভালোবাসা বারণ, নিচু মানসিকতার মানুষ একটা। ওকে আমি ভালোবাসতে পারি না। ওর জন্য আমার ঘৃণাটাই শ্রেয়। তবে কেন আমি অন্য কারোর কথা ভাবতে পারি না? কেন কারণে অকারণে তার কথা মনে পড়ে আমার? কেন অয়ন? খুব কি বেশি ভুল হয়ে যেত আমার মতো করে আমায় বুঝলে? খুব কি অপরাধ করে ফেলেছি আমি তুমিময় আসক্তিতে পড়ে? হ্যাঁ, হয়তো ভুল, তা না হলে একা একা নিজের চোখের জল ফেলতাম না। এমনিতেই চলে যাব অয়নের থেকে, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে যেতে হবে তা জানা ছিল না। ঈশা আপন মনে কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ করে ঈশা নিজের চোখ মুছে নিজের মাথায় নিজের টোকা দিয়ে মৃদু হেসে বলতে লাগলো, অয়ন আমাকে অপমান করেছিস না? এখন দেখ কেমন লাগে। ভালোবেসে আমার জন্য উপহার পাঠানো দেখাচ্ছি। আমিও তোকে দেখিয়ে দিব ঈশা কি করতে পারে। আমি তোমায় ভুল বুঝে অপমান করেছি, ক্ষমা করে দাও। আমার কথাগুলো শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। নতুন কিছু বলো মিস্টার অয়ন চৌধুরী। উপহার পাঠানো লাগবে না আর। এখন থেকে আমি উপহার দিব আপনাকে। অন্য কোনো ভালো মনের মানুষকে বিয়ে করে নিজেকে সুখী করতে পারে ঈশা, দেখিয়ে দিব আমি। আর অয়নকে কষ্ট দেওয়ার এর থেকে ভালো উপায় আমার জানা নেই। কথাটা শেষ করে ঈশা রেডি হয়ে নিচ্ছে। জেদ পূরণ করতে যাই সে করছে না কেন, তার মন কিন্তু শান্ত হচ্ছে না। বড্ড ব্যাকুল হয়ে আছে ঈশার মন। রেডি হয়ে একদম নিজেকে সাজিয়ে গুছিয়ে ঈশা চলে আসে পাত্রপক্ষের সামনে। ঈশাকে দেখে তারা বেশ খুশি হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। ঈশার বাবা ছেলের উদ্দেশ্যে বলল, বাবা এই হলো আমার মেয়ে ঈশা, আর ঈশা এই হলো আসিফ চৌধুরীর ছেলে আবির। ঈশা আবিরের দিকে দৃষ্টিপাত করল না। ঈশাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব অস্বস্তিতে আছে। ঈশাকে তাদের সামনে বসানো হলো। আবির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। এতটাও সুন্দরী কেউ হতে পারে ভাবছে আবির। ঈশা বেশ লক্ষ্য করে যে আবির তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আবিরের বাবা ঈশাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মা, বলো তো আবিরকে কি তোমার পছন্দ হয়েছে? ঈশা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে। কি বলবে তা তার জানা নাই। এমনিতে লোকটা দেখতে অতটাও খারাপ না, কিন্তু আমি কেন মুখে কোনো উত্তর দিতে পারছি না। ঈশা মাথা নিচু করে ভাবছে এইসব কথা।
ঈশার নীরবতা সবাইকে একটু চিন্তিত করলো। আবিরের বাবা ঈশাকে নির্ভয় দিয়ে বলল, মা বলো, তুমি সমস্যা নেই কোনো, বলো পছন্দ হয়েছে কি হয়নি। ঈশা নিশ্চুপ থেকে মাথাটা হ্যাঁ সূচক নাড়ল। ঈশার উত্তরটা সবার বেশ পছন্দ হয়েছে, আর সবাই এই উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঈশার বাবা হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, যাক, মেয়েও রাজি আর ছেলে তো আরও আগে থেকে রাজি, আর কোনো সমস্যা নেই। আবিরের বাবা বলল, হ্যাঁ, আর কি সমস্যা থাকতে পারে? আর কোনো সমস্যা নেই। এখন ভালো একটা মুহূর্ত দেখে ওদের বিয়ের ব্যবস্থা করলেই হয়। জি ভাই, একদম ঠিক বলেছেন, ওদেরকে পাশাপাশি মানাবেও ভালো। জি, আর বলতে? ঈশা ও আবিরের পরিবার কথা বলছে নিজেদের মধ্যে। এই এত লোকজনের মধ্যে শুধুমাত্র ঈশা আর আবির নিশ্চুপ হয়ে আছে। ঈশা মাথা নিচু করে ভাবছে, জেদের বশে কি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চলেছি? আর তার বিপরীত দিকের লোকটা ভাবছে, ঈশা দেখতে এত সুন্দরী কেন? ওর চোখে কি মায়া! ওর দিকে তাকিয়ে চোখে তৃষ্ণা মিটাই আমি। কথাটি শেষ করে তারা আবির আর ঈশার বিয়েটা আগামী মাসে ঠিক করলো। অতঃপর সবাই চলে যায়। ঈশাও নিজের রুমে এসে চেঞ্জ করে নিল। বিছানায় বসে এক ধ্যানে অয়নের কথা ভাবছে সে। যদি অয়ন আমাকে ভালোবাসত তবে আজ গল্পটা একটু ভিন্ন হতো। অয়ন বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। আজ সারাদিন কাজ করে ভীষণ ক্লান্ত লাগছে তার। বিছানায় পিঠ ছোঁয়াতেই ফোনটা বেজে উঠল অয়নের। অয়ন ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে দেখতে পেল ফারজানার কল এসেছে। অয়ন কলটা পিক না করে ফোনটা সাইলেন্ট করে দিল। ফারজানা আরও 2-1বার কল করে কিন্তু অয়নের কোনো রেসপন্স পেল না। বাধ্য হয়ে কল করা অফ করলো ফারজানা। অয়ন কিছু সময় শুয়ে থেকে উঠে পড়ল বিছানা থেকে। ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য চলে আসে সে। খাবার টেবিলে বসতেই অয়নকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগলো, কি অবস্থা অফিসের? কাজ কেমন করছিস তুই? অয়ন খাবার খাচ্ছে আর বলছে, ভালোই বাবা। তোর ফিউচারে কি করবি? বিজনেস করব আর কি। আমি বলতে চাই, বিয়ে করার কি কোনো ইচ্ছে আছে তোর? বিয়ে করার ইচ্ছে কেন থাকবে না? অবশ্যই আছে, কিন্তু একটু সময় দাও আমায়, আমি জানাচ্ছি তোমাদের। সময় আর দেওয়া যাবে না, কাল বিকালে আমরা মেয়ে দেখতে যাচ্ছি। অয়নের ভীষণ হাসি পেয়ে যায় তার বাবার কথা শুনে। মানে মেয়ে দেখতে যাবে আগে থেকে আমাকে জানানোর প্রয়োজন হলো কেন? এখন তো আমি সাবধান হয়ে যাব। আমি। অয়ন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, জোর করে নিয়ে যাবে আমায়, ঠিক আছে? অয়নের এমন কথা শুনেও তার মুখের হাসি দেখে রাগ হওয়াটাই স্বাভাবিক। অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে একটা গাড়ির জন্য অপেক্ষা করছে অয়ন। নিজের গাড়ি সার্ভিসের জন্য পাঠানো হয়েছে। দুপুরে ড্রাইভার গাড়ি নিয়ে অফিসে আসবে, কিন্তু সকলে তো মিটিং আছে। অনেক কিছু ভেবে বেরিয়ে যায় সে। এখন তো মনে হচ্ছে পাশে থাকলেই ভালো হতো। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে অয়নের চোখ জোড়া থমকে দাঁড়ায়। এ কি দেখছে সে? এক মুহূর্তের জন্য একটা ঘড়ির মধ্যে চলে যায় অয়ন। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে অয়ন চোখের উপর থেকে ব্ল্যাক কালারের সানগ্লাসটা নামিয়ে ভালো করে দৃষ্টি নিক্ষেপ করলো রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একজোড়া লাভ বার্ডের দিকে। উপস, সরি, লাভ বার্ড না, এটা তো ঈশা। কিন্তু ঈশার পাশে থাকা ছেলেটাকে। অয়ন দ্রুত রাস্তা পার হয়ে ঈশার দিকে এগিয়ে আসছে। ঈশা আর আবির একসাথে গল্প করতে করতে একটা গাছের নিচে এসে বসেছে। আচ্ছা মিস ঈশা, একটা কথা বলার ছিল। জি বলুন। আসলে আপনার পছন্দ অপছন্দ সব কিছু আমার জানা থাকলে আমাদের বিবাহিত জীবনে অশান্তি আসবে না কখনো। তাই যদি আপনি আপনার পছন্দ অপছন্দগুলো আমার সাথে শেয়ার করতেন তবে ভালো হতো। জি, আমার কোনো পছন্দ অপছন্দ নেই। আপনি বলুন আপনার কি কি পছন্দ অপছন্দ। আমি একা বলবো? না, আগে আপনি বলুন, তারপর আমি বলছি। আচ্ছা ঠিক আছে, বলছি। তা হলো আসলে আমার খুব ইচ্ছে এমন কাউকে পাওয়ার যে আমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। এমন একজন মানুষকে আমার চাই যে ভীষণ ডিসিপ্লিন মেনে চলবে, বড়দেরকে সম্মান করবে। ইনফ্যাক্ট আমার মুখে মুখে তর্ক করা চলবে না। কেউ আমার উপর কথা বললে আমি সেটা পছন্দ করি না। আবির বকবক করে নিজের পছন্দ অপছন্দের বিষয়গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে প্রকাশ করছে ঈশার কাছে। কিন্তু ঈশা আবিরের কোনো কথাই শুনছে না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে সে।
ঈশার অন্যমনস্ক ভাব আবির বুঝতে না পেরে নিজের মতো করেই বকেই যাচ্ছে। হঠাৎ করে ঈশা আবিরের কথার মাঝে তাকে থামিয়ে ফিসফিস করে বলে ওঠে, আচ্ছা শুনেছি সব, এখন এক কাজ করি, চলুন আমরা অন্য কোথাও গিয়ে বসি। ঈশার কথায় আবির একটু অপ্রস্তুত হয়ে বলে উঠল, ও মা, আমি তো কথা বলা শুরু করেছি আর আপনি সব কিছু না বলতেই বুঝতে পারছেন। স্টেলস, কিন্তু এই জায়গাটা তো ভালোই। কি নিরিবিলি পরিবেশ, আমার বেশ ভালো লাগছে। কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি জন্যে? ঈশা বিরক্তি মাখা কণ্ঠে বলতে লাগলো, উফ, আপনি তো বড্ড বেশি কথা বলেন। আমার এখানে ভালো লাগছে না, তাই চলে যাব। আপনি থাকার হলে থাকুন। ঈশা বসা থেকে উঠে হাঁটতে লাগলো। ঈশার পিছন পিছন আবিরও হাঁটতে শুরু করলো। ওইদিকে অয়ন ঈশাকে পাগলের মতো খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। এখানে তো ছিল, গেল কোথায়? উফ, এত তাড়াতাড়ি কোথায় চলে যেতে পারে? গাছের নিচে দাঁড়িয়ে আনমনে কথাগুলো ভাবছে অয়ন। না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। ওটা ঈশাই ছিল, আর সাথের ছেলেটা কে তা আমাকে জানতে হবে। অয়ন আবারও ঈশাকে খুঁজতে লাগলো। এখানে কেন আসলেন? ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল আবির। আবিরের প্রশ্নের বিপরীতে ঈশা বলল, রেস্টুরেন্টের ভিতর আমাদের কেউ দেখবে না, তাই আর কি এখানে এসেছি। ঈশার কথা আবিরের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করে দিল। কেউ দেখবে না মানে? সরি, আমি বুঝতে পারিনি। ঈশা জিভে আলতো করে কামড় দিয়ে মনে মনে চিন্তা করছে, ইস, কি যা তা বলতে গিয়ে যে কি বলে ফেললাম, এখন কি করে এর বোঝাই। ঈশা আমতা আমতা করে বলতে লাগলো, আরে আপনি দেখেন না এই গাছের নিচে কথা বলার সময় কতটা ডিস্টার্ব হচ্ছিল। উফ, পাখিগুলোর কিচিরমিচির শব্দে আমার মাথাটা গরম করে দিচ্ছিল, তাই এখানে এসেছি। কিছু খেতে খেতে কথা বলা যাবে। আচ্ছা, কি অর্ডার করা যায় বলুন তো? ঈশার কথা শুনে আবির কি বুঝলো কে জানে, তবে তার মুখে হাসির রেখা দেখে ঈশা আজ করতে পারছে যে তার মিথ্যে কথা আবির বিশ্বাস করেছে। আবির আবার বকবক করা শুরু করলো, আর ঈশা তার কথা শুনতে লাগলো। আবির বলছে, আপনি দেখতে অপূর্ব সুন্দরী, আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে। আমার কি মনে হয় জানেন, আল্লাহ আপনাকে আমার জন্য সৃষ্টি করেছেন। আপনার রূপ আমি মুগ্ধ। আচ্ছা, আমাকেও কি আপনার পছন্দ হয়েছে? সত্যি করে বলুন তো। জি, আসলে আমি অতটা সুন্দরী না। কথায় আছে না, যাকে যতটা পছন্দ করে তার চোখে সে ততটা সুন্দরী লাগে। আপনারও তেমন হয়েছে। ওমা তাই? তাহলে এক কাজ করি, ঈশা, তোমার দুটো ছবি ওর দু চোখের বিপরীতে বসিয়ে দেই। বেচারা সারা জীবন ধরে দেখতে থাকবে, অন্য কিছু দেখার প্রয়োজন নেই ওর। কি বলো, ঠিক বললাম তো? ঈশার পিছন থেকে এই কণ্ঠটা ভেসে আসতে ঈশা চমকে যায়। অবাক চোখে মাথাটা পিছনে ঘুরাতেই দেখতে পাওয়া অয়ন চৌধুরী তার পিছনে বসে 32টা দাঁত বের করে আছে। অয়নকে হঠাৎ করে দেখতে পেয়ে ঈশা অপ্রস্তুত হয়ে বলে উঠল, আপনি এখানে কি করেন? অয়ন নিজের টেবিল থেকে উঠতে উঠতে বলল, অবাক হচ্ছেন কেন? আপনি তো আর আমাকে ইনভাইট করে ডাকবেন না, তাই নিজ দায়িত্বে হাজির হলাম আমি। অয়নের একই নতুন রূপ। আমার পাশে অন্য কাউকে দেখার পরেও সে এতটা নর্মাল কি করে? অয়ন ঈশাকে নিশ্চুপ থাকতে দেখে কিছু বলল না। অয়ন আবিরকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখে বলতে লাগলো, হ্যালো ব্রো, আমি আয়ান আহমেদ শুভ। ঈশা আমার ফ্রেন্ড হয়। আপনার পরিচয় কি? আবির বেশ অবাক হলো অয়নের উপস্থিতিতে। আবির একবার অয়নের দিকে আরেকবার ঈশার দিকে তাকাচ্ছে। অয়ন মৃদু হেসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে বেশ বিভ্রান্ত উনি। ঈশা আমার সম্পর্কে ওকে অবগত করা উচিত ছিল তো নাকি? ঈশা আবিরের দিকে দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, উনি আমার বন্ধু হয়, বিশেষ বন্ধু আর কি। আবির শান্ত হয়ে একটা প্রশান্তির শ্বাস ফেলে বলল, আমি আবির আহমেদ, টেক্সলাইটের ওনার। আচ্ছা, তো কিছু খাচ্ছেন না কেন? উফ, আপনি তো ভাই বেশ কেয়ারলেস লোক। মানে আপনার সামনে একটা কোল্ড ড্রিঙ্ক একটু একটু করে গরম হয়ে যাচ্ছে, আর আপনি ঠান্ডা মাথায় সেটা দেখে যাচ্ছেন। অয়ন কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা আবিরের দিকে এগিয়ে দিল। আবির গ্লাসটা হাতে নিবে এমন সময় অয়ন গ্লাসটা ধপাস করে আবিরের গায়ের উপরে ফেলে দিল। আবির লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অয়ন আবিরের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, সরি, আসলে আমি খেয়াল করতে পারিনি। আপনি তো ধরতে পারতেন গ্লাসটা। আপনি হুদাই লজ্জা পাবার নাটক করতে গিয়ে সবটা শরীরে ফেলে দিলেন। অয়নের কথা শেষ হতেই আবির মৃদু হেসে বলল, না, তেমন না, আসলে অসাবধানতার কারণে। আমি বরং ফ্রেশ হয়ে আসছি। অফকোর্স, টেক ইউর টাইম। সরি ব্রো।
আবির চলে যায় ফ্রেশ হতে। অয়ন শব্দ করে হেসে দিয়ে বলল, কি ছেলে রে বাবা, একটা গ্লাস ঠিক মতো সামলাতে পারে না, আবার আসছে ঈশাকে সামলাতে। উফ, এদের জন্যই দেশে অতৃপ্ত নারীর সংখ্যা বেশি। অয়নের কথা শেষ হতে ঈশার আগে গজগজ করতে করতে বলল, মানে অতৃপ্ত নারীর সংখ্যা বেশি মানে কি? কুল, এইসব আপনার বোঝার ক্ষমতা নেই। এখন বলুন, এই ছেলের সাথে এখানে কেন? আমাকে দেখে পালিয়ে আসছেন কেন? ঈশা ভীষণ রেগে গিয়ে অয়নের দিকে খরগোশ গলায় বলল, এই ছেলে আমার হবু বর, আর আমি আপনাকে দেখে এই জন্যই পালিয়েছি, কারণ আমি চাই না আপনি আবার আপনার নোংরা মানসিকতা দিয়ে আমাদের সম্পর্কটাকে বিচার করুন। তাই গো, মানে আমি এমন একটা জিনিস যে কেউ যদি আমাকে না প্রত্যাশা করে আমি সেখানে বেশি উপস্থিতি জানান দেই। আফসোস হচ্ছে এই ভেবে যে আপনি ব্যর্থ চেষ্টা করছেন। আমি মোটেও আবিরকে দেখে কষ্ট পাচ্ছি না। আর কষ্ট পাবো কেস? জোকারকে দেখে কি কেউ কষ্ট পায়? জোকার তো বিনোদন দেয় সব সময়। ঈশা অয়নের কথা শুনে বেশ রেগে গেল। একটা অপরিচিত লোককে নিয়ে কথা বলতেও তার বাধে না। ঈশার আগে ফিসফিসিয়ে বলতে লাগলো অয়নকে, আবির যদি জোকার হয়ে থাকেও তবুও সে আপনার মতো একটা বেয়াদব নর্দমার। হয়েছে তো, বাকি লাইনগুলো আমি জানি। নতুন কি কোনো কালেকশন আছে? থাকলে বলতে পারো। অয়নকে কি বলবে সে সত্যি ভেবে পাচ্ছে না। ঈশা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, নির্লজ্জ বেহায়া লোক একটা, এখান থেকে যাবেন কিনা বলুন। যদি বলি যাব না তো কি হবে? আমি নিজে চলে যাব। ওকে বাই, সাবধানে যাবেন কেমন? ঈশা সাইড ব্যাগটা কাঁধে নিয়ে হনহন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। অয়ন চেয়ারে বসে বসে হাসতে থাকে। এত সহজে অয়ন চৌধুরী হার মানবে না মিস ঈশা। অপেক্ষা করো আর দেখো কি হয়। অয়ন অফিসে আসতেই বেশ চমকে যায়। অফিসে এসে অয়ন দেখতে পায় ঈশা সবাইকে কার্ড বিতরণ করছে। অয়ন গভীর দৃষ্টিতে তাকালো ঈশার হাতের দিকে। বিয়ের কার্ড এটা। অয়ন মুখটা মলিন করে ব্লেজারটা ঠিক করে চলে যায় নিজের কেবিনে। ঈশা অয়নকে দেখতে পেয়ে মৃদু হাসলো। অয়ন নিজের কেবিনে বসে আনমনে ভাবছে ঈশার কথা। বারবার মনে হচ্ছে ঈশাকে কি সে হারিয়ে ফেলবে। অয়ন ভাবনায় মগ্ন হয়ে গেল। হঠাৎ করে অয়নের কেবিনে আসে ঈশা। দরজার ওপার থেকে মৃদু কণ্ঠে বলছে সে, আসতে পারি স্যার? অয়ন ঈশার কণ্ঠস্বর শুনে মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, হ্যাঁ। ঈশা কেবিনে এসে অয়নের টেবিলের উপর বিয়ের কার্ডটা রেখে মিটমিটিয়ে হেসে বলতে লাগলো, স্যার এই নিন আমাদের বিয়ের কার্ড, আবির আর আমার বিয়ের কার্ড। উফ, আপনাকে কিন্তু আসতেই হবে, আপনি হলেন চিফ গেস্ট। ঈশার কথা শেষ হতেই অয়ন টেবিলের উপর থেকে কার্ডটা তুলে নিল। অয়নের মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে তার মনের অবস্থা। ঈশা খোঁচা মেরে বলতে লাগলো অয়নকে, আবির ছেলেটা বেশ ভালো জানেন, আমাকে অনেক ভালোবাসে। শুধু কি তাই, আমিও তাকে ভীষণ ভালোবাসি। আমরা তো আমাদের ছেলেমেয়ের নামও ঠিক করে ফেলেছি। অয়ন ঈশার চোখের দিকে তাকিয়ে বলল, তাই না? জি তাই। আবির আর যাই হোক না কেন কোনো দিন আমাকে ছোট করে কথা বলে না। অপমান তো দূরের কথা, আবির অনেক ভালো ছেলে। ওয়েট, আমি কখন বললাম যে ও খারাপ ছেলে? আর এইসব কথা আমাকে কেন বলেন? লাইক জেলাস ফিল করাতে চান আমায়? আমি তো জেলাস হই না। তাই না হলেই ভালো, আসছি আমি। আর শুনুন মিস্টার অয়ন চৌধুরী, বিয়েতে অবশ্যই আসবেন কেমন? ঈশার কথা শেষ হতেই অয়ন খিটখিট করে হেসে ফেলল। ঈশা অয়নের হাসির কারণ বুঝতে পারছে না, পাগল হয়ে গেল নাকি। ঈশা অয়নের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে ঈশার দিকে একটু ঝুঁকে বলতে লাগলো, পাগল ভাবছেন বুঝি? আরে না, আমি পাগল হয়ে যাইনি। জাস্ট ভাবছি আপনার বিয়ে আর আমি উপস্থিত থাকবো না তা কি করে হয়? সপরিবারে আসবো, চিন্তা করিয়েন না মিস ঈশা। আমি না আসলে বিয়ে হবে কি করে? সেটাই তো, আপনার আসতেই হবে। জি। ঈশা অয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। অয়ন ঈশার চলে যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর আপন মনে বলছে সে, আবিরকে নিয়ে যত ইচ্ছে হয় উড়ো, শেষ সময় বাজিমাত করব আমি। এখন চাপ না নিয়ে একটু চিল করি। ঈশা নিজের ডেস্কে বসে কাজ করছে, তবে যত চাইছে মন দিয়ে কাজ করতে তত কাজে ভুল হচ্ছে। অয়নের সেই রহস্যময় হাসির কথা মনে পড়ছে তার। লোকটার সাথে পরিচয় বহুদিনের হলেও এখনো তাকে চিনতে পারিনি আমি। সত্যি একটা গোলক ধাঁধা লোক উনি। হ্যালো, কিরে এত কল করছিস কেন? দেশে কি আগুন লেগেছে নাকি? অসহ্য। আগুন লাগলে তোকে কল করব। তুই কি রেস্কিউ টিমের সদস্য নাকি আজব?
না, আমি কোনো টিমের সদস্য না। সদস্য কেমনে হব? এখন অবধি টিম বানাইতে ফেল মারছি, আবার সদস্য? হাস্যকর বিষয়। আরে তোর বাবা তো তোকে টিম বানাতে সাহায্য করতে চায়। হোয়াট? অবাক হচ্ছিস কেন আয়ান? মানে হয় তুই কিছুই জানিস না? আরে সত্যি কিছু জানি না। বাবা আবার কি করলো?